নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেলসের 3-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1 জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশান এ বোম্বাইতে, অপশান বি গোয়ায়, অপশান সি মাদ্রাজে। সঠিকটা হচ্ছে অপশান এ বোম্বাইতে। তারপর 1-2 দাদন বলতে বোঝায় অপশান এ অগ্রিম অর্থ, অপশান বি বেগার শ্রম, অপশান সি অপচয়। সঠিকটা হচ্ছে অপশান এ অগ্রিম অর্থ। তারপর 1-3 একজন নীল বিদ্রোহের নেতা হলেন অপশান এ তিতুমির, অপশান বি দিগম্বর বিশ্বাস, অপশান সি আব্দুল আব। সঠিকটা হচ্ছে অপশান বি দিগম্বর বিশ্বাস। তারপর 1-4 ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় অপশান এ আরবে, অপশান বি ভারতে, অপশান সি ইরানে। সঠিকটা হচ্ছে অপশান এ আরবে। তারপর 1-5 ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান অপশান এ চরমপন্থীদের কাছে, অপশান বি ইংরেজদের কাছে, অপশান সি নরমপন্থীদের কাছে। সঠিকটা হচ্ছে অপশান সি নরমপন্থীদের কাছে। তারপর 2-1 কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তরটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তারপর 2-2 রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করা হতো? উত্তরটা হচ্ছে অর্থনীতির আধুনিকীকরণ। তারপরে হচ্ছে 2-3 কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তরটা হচ্ছে 1853 খ্রিস্টাব্দে। তারপর 2-4 দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কী বলে? উত্তরটা হচ্ছে সম্পদের বহির্গমন। তারপর হচ্ছে 2-5 কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? উত্তরটা হচ্ছে রামমোহন রায়। তারপর হচ্ছে 2-6 লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল? 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। 3 শূন্যস্থান পূরণ করো। একে বলেছে নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? উত্তরটা হবে 3 দিনের তামাশা। তারপর 3-2 আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা? উত্তরটা হচ্ছে স্বরাজ। তারপরে ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি? উত্তরটা হবে হচ্ছে 1908। তারপরে ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? উত্তরটা হবে হচ্ছে লর্ড কার্জন। তারপর 4-1 সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসে কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই সূর্যাস্ত আইন চালু করে। তারপর 4-2 ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? চাষ ছাড়াও বাগিচা শিল্পে ইউরোপীয়দের উৎসাহ ছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। বাগিচার মালিকানা বিদেশি হাতে থাকায় সেই সব জমিগুলির জন্য উপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছিল। তাছাড়া অন্যান্য নানা সুযোগ সুবিধাও পেত বাগিচা শিল্পগুলি। ক্রমে বিদেশে রপ্তানির ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে ওঠে। দক্ষিণ ভারতে কফি বাগিচারও বিকাশ হয়। তো বাগিচা শিল্পগুলির বিকাশে ভারতীয় জনগণের বিশেষ অর্থনৈতিক সুবিধা হয়নি। দেশি মালিকানাধীন ওই শিল্পের যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত, আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা। উৎপন্ন দ্রব্যগুলিও বিদেশের বাজারে বিক্রি করে তার অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। 4-3 শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? উত্তরটা হচ্ছে দিগদর্শন আর হচ্ছে সমাচার দর্পণ। তারপর 4-4 অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তাদের এই বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। 4-5 সভা সমিতির যুগে সমিতিগুলির কী কী উদ্যোগ ছিল? ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল
বেশ কিছু সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দাওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দ। মূলত কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি তিনটিতে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকেই সভা সমিতির যুগ বলেছেন। নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষা করার উদ্দেশ্য থাকলেও ধীরে ধীরে এই সংগঠনগুলি আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারে ভূমিকা নিয়েছিল। নবগোপাল মিত্রের জাতীয় মেলা বা হিন্দু মেলা, শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দ, কর্নেলকট ও মাদাম ব্লাভাটস্কির থিওসফিক্যাল সোসাইটি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দে যা প্রতিষ্ঠিত, এগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো যে উদ্যোগ ছিল সেগুলো হচ্ছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলা, তারপরে হচ্ছে রাজনৈতিক দাবি দাওয়াগুলো তুলে ধরা, তারপরে হচ্ছে নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষা করা। 1 ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কী ভূমিকা ছিল তা আলোচনা করো। প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। মহাজন শব্দের অর্থ হলো মহৎ যে জন, কিন্তু বাস্তবে মহাজন বলতে বোঝায় সুদখোর ব্যক্তিকে। এই মহাজন যখন সুদের বিনিময়ে টাকা ধার দেয় তখন তার ব্যবসাকে বলা হয় মহাজনী কারবার। একে অনেকে তেজারতি ব্যবসা নামেও অভিহিত করে থাকে। ব্রিটিশ আমলে নগদে ভূমি রাজস্ব আদায় শুরু হলে কৃষকরা মহাজনদের থেকে টাকা ধার নিতে শুরু করে। এর ফলে মহাজন শ্রেণী তথা মহাজনী ব্যবস্থার উদ্ভব ঘটে। 5-2 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ ছিল? প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। সূচনা 19 শতকের দ্বিতীয় ভাগে ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ উদ্দেশ্য ব্রিটিশ ঔপনিবেশিক সরকার রাজনৈতিক ও সামরিক প্রয়োজনের উদ্দেশ্যে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটায়। এক্ষেত্রে মূল উদ্দেশ্যটি ছিল উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জরুরি সংবাদপত্র ও তথ্য জোগাড় করা। তাছাড়া ব্রিটিশ প্রশাসন টেলিগ্রাফ ব্যবস্থাকে কাজে লাগিয়ে দূর দূরান্ত থেকে বিদ্রোহের সম্ভাবনার কথা জানতে চেয়েছিল। টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়। পরবর্তী 5 বছরের মধ্যে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র চালু হয়। বিস্তৃতি প্রায় 4250 মাইলেরও বেশি এলাকা টেলিগ্রাফ যোগাযোগের আওতার মধ্যে গিয়েছিল। কলকাতা থেকে আগ্রা এবং উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলি, বোম্বাই, মাদ্রাজ, ওটাকামুন্ড ইত্যাদি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। 19 শতকের শেষ দিক নাগাদ প্রায় 52,900 মাইল জুড়ে টেলিগ্রাফ লাইন ছড়িয়ে পড়ে। উপযোগিতা টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করা অনেক সহজ হয়ে ওঠে। টেলিগ্রাফ ব্যবস্থার মধ্যে দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থাকে কার্যকর করা অনেক সহজ হয়। দ্বিতীয় ইঙ্গো-বার্মা যুদ্ধকালীন বার্মার রাজধানী রেঙ্গুনের পতনের কারণ কলকাতা থেকেই ডালহৌসি টেলিগ্রাফ মারফত জানতে পারেন। ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ গড়ে উঠলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য আরও দৃঢ় হয়। তারপর 5-3 নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো। পণ্ডিতা রমাবাই ভারতে নারী শিক্ষার প্রসারে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। স্মরণীয় হওয়ার কারণ রমাবাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের বাধাকে নস্যাৎ করেছিলেন। তিনি বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সমকালীন সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন জ্বলন্ত প্রতিবাদ। নারী শিক্ষার প্রসারে তার বিশিষ্ট ভূমিকা ছিল। 5-4 ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। ফরাজি কথাটি ফরাজ শব্দ থেকে এসেছে। এর অর্থ আল্লাহর আদেশ। ফরাজি আন্দোলন 19 শতকে ভারতের মুসলমানদের মাধ্যমে ইসলামের পুনরুজ্জীবন নিয়ে যে আন্দোলন চলেছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত হয়। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি সারিয়তুল্লাহ। 5-5 হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো?
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্বন্ধে বিভিন্ন মত প্রচলিত আছে। এর অন্যতম হল হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। হিউম ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট। তার পুরো নাম অ্যালেন অক্টেভিয়ান হিউম। ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে বোঝায় যে হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্নের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের বিশেষ ভূমিকা ছিল, কিন্তু ডাফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংকল্প বলে ব্যাখ্যা করেন। তাই ষড়যন্ত্র তত্ত্বটি কাল্পনিক ও ভিত্তিহীন। 5.6 নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। নীল বিদ্রোহ। ব্রিটিশ নীলকর সাহেবরা এদেশের কৃষকদের জোর করে নীল চাষ করাতো। নীল চাষ করার ফলে চাষিদের খাদ্যাভাব ও অর্থাভাব সৃষ্টি হয়। এর ফলে চাষিরা সংঘবদ্ধভাবে নীল চাষ না করার জন্য যে আন্দোলন করে তাকে নীল বিদ্রোহ বলা হয়। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল। 6.1 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। ভারতে রেলপথ নির্মাণের প্রকল্পের ফলে ব্রিটেনে অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর সমস্ত সরঞ্জাম এমনকি কিছুদিন পর্যন্ত কয়লাও ব্রিটেন থেকে নিয়ে আসা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু উন্নত প্রযুক্তিগুলি প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। ফলে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তি শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। তাছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হতো, ফলে নানান রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ে, ফলে পরিবেশ দূষিত হয়েছিল। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠী রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেনি, কারণ রেলপথ বসাতে গিয়ে তাদের জমি, জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল। ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের একটি কারণ ছিল রেলপথ নির্মাণ। রেলপথ নির্মাণ ঔপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি তা নিয়ে নানান রকম মত ছিল। ভারতীয়দের মধ্যে অনেকেই রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থা উন্নয়নে নজর দিত তাতে সমাজের অনেক বেশি উপকার হতো। তাছাড়া ভারতের রাজস্ব থেকে রেলপথ নির্মাতা কোম্পানিগুলোকে সুদ দেওয়ার বিষয়টিকেই সমালোচনা করেন। তাদের মতে এর ফলে দেশের সম্পদ এড়ে চলে যাচ্ছিল। তাই দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলিকে অনেক পরিমাণে একজোট করেছিল। পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই। 6.1 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কী অবদান ছিল তা আলোচনা করো। শিক্ষার জন্য এই পয়েন্টটা, সংস্কৃত কলেজে শিক্ষকতা করার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সংস্কারে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সমূহ তিনি সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছাত্রদের সাথে কায়স্থ পরিবারের ছাত্রদের পড়বার সুযোগ করে দেন। তিনি সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা চর্চার উপরেও জোর দেন। তিনি ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চা সংস্কৃত কলেজে শুরু করেন। সেই সময় বাংলা ভাষায় শিশু পাঠ্য বই ছিল না, এজন্য তিনি বর্ণপরিচয় ও বোধোদয় রচনা করেন। এছাড়া ব্যাকরণ গ্রন্থ, উপক্রমণিকা সহ বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ইত্যাদি অনুবাদ করেন। তিনি প্রচলিত পয়ার ছন্দ থেকে বাংলা ভাষাকে আরও বলিষ্ঠ করেন। বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায়ের সার্থক উত্তরসূরি ছিলেন। বিংশ শতকে ভারতে কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন। বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা থেকে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। বিধবা বিবাহ যে স্বাস্থ্যসম্মত তা প্রমাণ করার জন্য তিনি পরাশর সংহিতার উদ্ধৃত করে লিখেছিলেন, স্বামী নিরুদ্দেশ হলে, মারা গেলে, ক্লীব হলে, সংসার ধর্ম ত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর পুনর্বিবাহ স্বাস্থ্যসম্মত। রাধাকান্ত দেবের নেতৃত্বে গোঁড়া হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত ইংরেজ সরকার
1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করেন। বহুবিবাহ বিদ্যাসাগর বহুবিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি পুস্তিকা প্রকাশ করে জনসাধারণকে বোঝাতে চেষ্টা করেন যে বহুবিবাহের পেছনে স্বাস্থ্যের কোনো স্বীকৃতি নেই, কিন্তু সরকার 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে আইন পাস করে বহুবিবাহ রদ করে জনগণকে ক্ষিপ্ত করতে রাজি হয়নি। বাল্যবিবাহের বিরুদ্ধেও বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারণ করে। বিদ্যাসাগরের আন্দোলনের ফলে ভারতীয় সমাজ থেকে বহুবিবাহ ও বাল্যবিবাহের প্রবণতা বহুলাংশে হ্রাস পায়। এই করুণাসাগর বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, আর মনীষা প্রাচীন ঋষিদের মতো, কর্মদক্ষতা ইংরেজদের মতো এবং হৃদয়বর্তা বাঙালি জননীর মতো। শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। নারী শিক্ষা, মেয়েরা যাতে শিক্ষার আলোয় আসতে পারে তার জন্য বেথুন সাহেবের সাথে যৌথ উদ্যোগে কলকাতায় মেয়েদের জন্য বেথুন স্কুল তৈরি করেন। তিনি বাংলার বিভিন্ন জায়গায় বেশ কিছু মেয়েদের স্কুল তৈরি করেছিলেন এবং যার মধ্যে অনেকগুলি খরচাই তিনি নিজে বহন করতেন। এই সমস্ত স্কুলগুলোতে অনেক ছাত্রী পড়াশোনা করত। এইভাবে বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। 3. বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সূচনা কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বয়কট, স্বদেশী ও জাতীয় শিক্ষা আন্দোলন, এই 3 ধারায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে ওঠে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন স্বদেশী ও বয়কট আন্দোলনের ধারা। স্বদেশী দেশীয় শিল্প, স্বদেশিকতার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বদেশী শিল্পপতিরা কাপড়ের কল, ব্যাগ, গেঞ্জি, মোজা, বিভিন্ন প্রসাধনী দ্রব্যের কারখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। বয়কট 1 সূচনা কৃষ্ণকুমার মিত্রের সম্পাদনায় প্রকাশিত সঞ্জীবনী পত্রিকাতে সর্বপ্রথম বয়কটের সিদ্ধান্ত ঘোষিত হয়। কলকাতার টাউন হলে এক বয়কট সভা আয়োজনের মাধ্যমে এবং পিকেটিং কর্মসূচি পালনের দ্বারা বয়কট আন্দোলনের সূচনা ঘটে। কর্মসূচি: বাঙালি ছাত্র ও শিক্ষক স্কুল কলেজ ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ বর্জন করে। উকিল মুহুরী ইংরেজের কোর্ট কাছারি ত্যাগ করে। এমনকি ধোপা, নাপিত, রাঁধুনি সমাজের সকল স্তরের কর্মীরা তাদের ইংরেজ মালিকদের সঙ্গ ত্যাগ করে। সেই সঙ্গে বিদেশি দ্রব্যের দোকানের সামনে লাগাতার পিকেটিং চলতে থাকে। জাতীয় শিক্ষা আন্দোলন পটভূমি: কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেডলার সার্কুলার ইত্যাদি আইন ছাত্রসমাজ ও শিক্ষাক্ষেত্রকে ব্যাপক নাড়া দেয়। উদ্দেশ্য: জাতীয় শিক্ষা আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি শিক্ষা বর্জন করে ছাত্রদের দেশীয় শিক্ষা প্রদানের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা। প্রসার: পূর্ববঙ্গের রংপুরে কালীপ্রসন্ন দাশগুপ্ত ও ব্রজসুন্দর রায়ের নেতৃত্বে প্রথম জাতীয় বিদ্যালয়টি স্থাপিত হয়। নভেম্বর মাসে কলকাতায় চিন্দ্র বসুর সম্পাদনায় প্রতিষ্ঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কলকাতায় এক সভায় 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে একটি জাতীয় মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ত্রুটি বা সীমাবদ্ধতা: প্রয়োজনের তুলনায় স্বদেশী দ্রব্যের যোগান কম থাকায় এবং স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম হয় শ্রমিক, কৃষক সহ সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ দূরে সরে থাকে। অন্যদিকে ধর্মীয় প্রতীক ব্যবহৃত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত ফ্রি কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।